নমস্কার, বাংলা মিডিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন চট্টোপাধ্যায়। এই তো দিন ঘনিয়ে এলো, আর কয়েকদিন পরেই লোকসভায় নবনির্বাচিত সদস্যরা একে একে শপথ নেবেন। তারপর স্পিকারের নির্বাচন হবে, তারপরে প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের উপরে বিতর্ক ইত্যাদি এবং ইত্যাদি। 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্রের বিজয়ী প্রার্থী শপথ নিতে যেতে পারবেন কিনা তা নিয়ে একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। তাদের না যেতে পারার কারণ শারীরিক অক্ষমতা নয়, তারা কেউ হাসপাতালে ভর্তি নেই। তারা এই মুহূর্তে ভারতবর্ষের 2 প্রান্তে 2 গুমঘরে বন্দী হয়ে আছেন। আর ওই বন্দী থাকা অবস্থাতেই দুজনে লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়ে গেছেন। অতএব কাগজে প্রশ্ন উঠছে যে এবার তারা কি করবেন। তারা কি শপথ নিতে লোকসভায় যেতে পারবেন? দুজনেই তাদের মতো করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের মামলায় সুপ্রিম কোর্ট এমন একটা সিদ্ধান্ত ঘোষণা করেছিল যার ফলে সাময়িক বেল নিয়ে, ইন্টারিম বেল নিয়ে লোকসভায় শপথ নিতে যাওয়ার সম্ভাবনা একেবারে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া যাচ্ছে না বা উপেক্ষা করা যাচ্ছে না। অবশ্য সেটা তো নির্ভর করবে আদালত কিভাবে বিষয়টি দেখে তার উপরে। এই 2 জেলবন্দি প্রার্থীর একজনের নাম হচ্ছে অমৃতপাল সিং, আরেকজনের নাম ইঞ্জিনিয়ার রশিদ। অমৃতপাল সিংয়ের ঘটনাটি এই বছরখানেক আগে ঘটেছে, অতএব আমি ধরে নিচ্ছি আপনাদের সকলেরই তা দিব্যি স্মরণে থাকতে পারে। কিন্তু দ্বিতীয় যে ভদ্রলোকের কথা আমি বলছি তার নাম ইঞ্জিনিয়ার রশিদ। তাকে ইঞ্জিনিয়ার উপাধিটা দিয়েছে কেননা তিনি জম্মু কাশ্মীরের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। হঠাৎ সরকারি নিরাপদ চাকরিতে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে যোগদান। তার প্রেক্ষাপটের কথা পরেই না হয় আসছি, কিন্তু এবারের নির্বাচনে তিনি একটা চমৎকার ঘটনা ঘটিয়েছেন। সেটা হলো বারামুলা কেন্দ্র থেকে ফারুক আবদুল্লার পুত্র, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং হুরিয়াত কনফারেন্সের অন্যতম নেতা সাজাদ লোন, দুজনকেই তিনি গোহারান হারিয়ে দিয়েছেন। ওমর আবদুল্লার চেয়ে তিনি প্রায় 2 লাখের বেশি ভোট পেয়েছেন এবং লোকসভায় জিতে গিয়েছেন। অমৃতপাল সিং অ্যারেস্ট হয়েছিল এই গত বছর এই সময় বা আর একটু আগে। 1 বছরের জন্য ইউএপি এর বরাদ্দ সময়, যে সময়ের মধ্যে জামিনেরও আবেদন করা যায় না, যাতে এই শিখ যুবাটি বেরোতে না পারে। অতএব পাঞ্জাব সরকার তার ডিটেনশনের মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইঞ্জিনিয়ার রশিদ, তিনি কাশ্মীরের জেলে পচে মরছেন সেই 2019 সাল থেকে। তাকে গ্রেফতার করা হয়েছে কোনো একটা সন্ত্রাসবাদীদের ফান্ডিং করার অভিযোগে। এখন যেহেতু আমাদের দেশে এখন কাশ্মীর
একটা খুব স্পর্শকাতর জায়গা। সেখানে যা ঘটছে তা নিয়ে প্রশ্ন তোলা দেশদ্রোহিতার সামিল হয়ে যেতে পারে। এতৎ সত্ত্বেও এই যে ভদ্রলোক যার কথা আমি বারবার করে বলছি, রশিদ, ইঞ্জিনিয়ার রশিদ, তিনি কিন্তু একটা খুব বর্ণময় চরিত্র। কেন? ইনি কোনো কাশ্মীরের উপত্যকার কোনো কনভেনশনাল রাজনৈতিক দল করেনই না। তিনি যেদিন স্থির করলেন সরকারি চাকরি আর করবেন না, তার পরের দিন বেরিয়ে তিনি নিজেই একটা দল গঠন করলেন। তার নাম হচ্ছে আওয়ামী ইত্তেহাদ পার্টি। এই দলটি তিনি গঠন করেন 2013 সালে। তার দুই পুত্র আছে, একজনের নাম আবরার রশিদ আর দ্বিতীয় জনের নাম আসরার রশিদ। পঞ্চম দফার ভোটের আগে মাত্র একটি সপ্তাহ সময় পেয়েছিলেন এই দুই সন্তান বাবার হয়ে প্রচার করার। তাতেই কামাল করে দিয়েছেন মিল্টন রশিদ। একেবারে তার ছেলেদের স্লোগান ছিল যে জেল কা বদলা ভোট সে। বারামুল্লার মানুষ শুধু যে তাতে কর্ণপাত করেছেন তাই নয়, একেবারে দুহাত তুলে মিল্টনের পাশে এসে দাঁড়িয়েছেন। এর আগেও রশিদ 2014 এবং 2019-এ লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছিলেন, কিন্তু কৃতকার্য হতে পারেননি। কিন্তু সহসা কাশ্মীরের রাজনীতিতে এসে তার এই উল্কা সদৃশ উত্থান একটা কিন্তু বলার মতো ঘটনা। এবং তিনি প্রথমে লড়েছিলেন ওই বারামুল্লা জেলার কুপওয়ারার লাঙ্গাটে একটা কনস্টিটিউয়েন্সি আছে, তার নাম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। সেখান থেকে 2008-এ জিতেছিলেন। তাও ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। 2009 সালে তিনি একজন সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে প্রচারের জন্য সে যাত্রায় তিনিও মাত্র 2 সপ্তাহ সময় পেয়েছিলেন। আসলে তিনি এখন ওই বারামুল্লা চত্বরের একটা কাল্ট ফিগার হয়ে গেছেন, অন্য কোনো কারণে নয়। তিনি হচ্ছেন, হি ইজ এ সিম্বল অফ রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য স্টেটাস কো। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে রাশিদকে মিছিলের পুরোভাগে দেখা যায়। যদিও সন্ত্রাসবাদীদের সঙ্গে, বিশেষ করে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে তার কতটা ঘনিষ্ঠতা আছে না আছে এটা কিন্তু একটা ঘোরতর বিতর্কের বিষয়। তিনি এত বছর ধরে নিজের দাপটে নিজের দল গড়ে নিজের মতো রাজনীতি করেন, কিন্তু তার কোনো গাড়ি বাড়ি নেই। তিনি পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাফেরা করেন, আর কখনো সুযোগ হলে বন্ধু বান্ধব বা পরিচিত জনের বাইকের পিছনে বসে গন্তব্যে পৌঁছে যান। একেবারে সহজ সরল সাদাসিধে মানুষ। কাশ্মীরের রাজনীতির যেটা সবচেয়ে বড় ব্যাধি সেটা হলো রাজনৈতিক নেতারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত। সম্ভবত আমাদের তৃণমূল কংগ্রেসের চাইতেও এনসি বলুন বা পিডিপি বলুন, এরা প্রত্যেকের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ আছে, এত অবৈধ উপায়ে অর্থ তারা কামিয়েছেন এবং যে বিলাস ব্যাসন বৈভবের মধ্যে দিন কাটান, সেই ভিড়ের মধ্যে এই আব্দুল রশিদ চরিত্রটি একটা কিন্তু সত্যি
একটা স্ট্যান্ড অ্যালোন চরিত্র। 2015 সালে ওই অ্যাসেম্বলির মধ্যে একজন বিজেপির বিধায়ক রাশিদকে চপেটাঘাত করেন। তার অপরাধ ছিল যে তিনি ওই অ্যাসেম্বলি ক্যাম্পাসের মধ্যে গোমাংসের একটা পার্টি দিয়েছিলেন। 2 সপ্তাহ পরে তিনি এসেছিলেন দিল্লির প্রেস ক্লাবে, সেখানেও তার উপরে কালো কালি আর মোবিল অয়েল তার মুখের উপর ঢেলে দেওয়া হয়। কেন তিনি প্রেস ক্লাবে এসেছিলেন? তার বক্তব্য ছিল যে দাদরি এবং উধামপুরে যে ভায়োলেন্স হয়েছে এবং যাতে অভিযুক্ত হচ্ছে নিরাপত্তা রক্ষীরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শ্রীনগরের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলে দেখেছি, তার সম্পর্কে সাধারণ মানুষের মনে যে ইমেজটা আছে সেটা একটা স্ট্রিট ফাইটারের। অর্থাৎ যৌবনের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় যা ছিলেন অনেকটা সেই রকম সাদাসিধে জীবন। যখনই মানুষের কোনো অসুবিধা হয় তিনি ঝাঁপিয়ে পড়েছেন, তার জন্য প্রচুর দুর্ভোগ হয়েছে। এর আগেও বার কতক তাকে জেল খাটতে হয়েছে, কিন্তু এবার টানা 5 বছর ধরে তিনি দিল্লির তিহার জেলে বন্দী হয়ে রয়েছেন। তার তরফ থেকে দিল্লির যে নির্ধারিত আদালত, সেখানে শপথ নেওয়ার সুযোগটুকু করে দেওয়ার জন্য একটা আর্জি জানানো হয়েছে। সেই আর্জি মঞ্জুর হবে কি হবে না বলতে পারি না, কিন্তু শুধুই প্রচার করার জন্য একবার অরবিন্দ কেজরিওয়ালকে দেশের সর্বোচ্চ আদালত ইন্টারিম বেল দিয়ে দেওয়ার পরে পাঞ্জাবে হাইকোর্ট কিন্তু সেখানেও একজন প্রার্থীকে, যিনি জেলবন্দি ছিলেন, তাকে প্রচারের জন্য ইন্টারিম বেল দিয়ে দিয়েছিলেন। অতএব প্রশ্ন উঠতে পারে যে একজন ভদ্রলোক যিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তিনি যদি প্রচার করার জন্য 3 সপ্তাহ খোলা আকাশের তলায় স্বাধীনভাবে বিচরণের সুযোগ পান, তাহলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি তাকে কয়েক ঘন্টার জন্য জেল থেকে লোকসভায় আসার অনুমতি দেওয়া হবে না কেন? দেখুন, এটা আমি প্রশ্নটা তুলতে পারি, কিন্তু এর জবাব তো দিতে পারি না, কারণ এর জবাব দেবে আদালত। অন্যদিকে অমৃতপাল সিং এই ইঞ্জিনিয়ার রশিদের কাছে কোনো চরিত্রই নয়। আপনারা জানেন সে ছোটবেলায় দুবাই চলে গিয়েছিল। দুবাইতে তাদের পরিবারের কিসের ট্রান্সপোর্টের ব্যবসা আছে। সেখানে থেকে ফিরে এসে সে হঠাৎ একটি সংগঠনের মাথায় বসে গেল, যার নাম ছিল, যে সংগঠনটি তৈরি করেছিল দীপ সিধু। আপনাদের স্মরণে থাকতে পারে, দীপ সিধু একজন
খ্যাতনামা পাঞ্জাবি গায়ক, এবং একটা পথ দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ার পরে এই অমৃতপাল সিং সুযোগ বুঝে তার শূন্যস্থান পূরণ করে দিয়েছিলেন। ওই সংগঠনটির নাম হচ্ছে ওয়ারিস পাঞ্জাব দে। এখন সমস্যা হচ্ছে, দীপ সাধু এই সংগঠনটি গড়েছিলেন প্রধানত কৃষক আন্দোলনের পাশে দাঁড়াতে। সেই সময় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা বিদ্রোহে উত্তাল হয়ে উঠেছিল। প্রায় বছরখানেক ধরে দিল্লির অবরুদ্ধ ছিল তাদের কারণে। দীপ সাধু তার গায়ক হিসেবে জনপ্রিয়তাকে পুঁজি করে এই সংগঠনটি করেছিলেন কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এই অমৃতপাল সিং এসে ধীরে ধীরে নিজেকে ছোটা ভিন্দ্রনওয়ালে ভাবতে শুরু করলো এবং প্রকাশ্যেই খালিস্তানপন্থী কথাবার্তা, স্লোগান এগুলো দিতে শুরু করলো। তবু শুরুর দিকে পাঞ্জাব পুলিশ তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা করেনি। একটা সময় দেখা গেল ওই 12 হাত কাকুরের 13 হাত বিচি হয়তো অমৃতপাল সিং তার কয়েকশো চেলাচামুন্ডা নিয়ে এবং রক্ষা কবচ হিসেবে মাথায় গুরু গ্রন্থকে ব্যবহার করে স্থানীয় একটা কোতোয়ালি থানায় ঢুকে গেল। তার আগে গ্রেফতার হওয়া তাদেরই সংগঠনের এক সতীর্থকে ছাড়িয়ে আনার জন্য। পুলিশ নির্বাক হয়ে গোটা বিষয়টা দেখেছিল, গোটা দেশ জুড়ে চিৎকার হয়েছিল। তখন ডাইরেক্টর জেনারেল অফ পাঞ্জাব পুলিশ বলেছিলেন, গুরু গ্রন্থ সাহেব মাথায় নিয়ে কেউ যদি থানায় ঢোকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অপারগ। আসলে শিখেদের কাছে that is the ultimate. What Bible is to the Christians or Torah to the Jews, Guru Granth Sahib শিখেদের কাছে তার চেয়েতেও বেশি। অতএব অমৃতপাল সিংকে ধরা বা তাকে মারধর করা করতে গেলে যদি গুরু গ্রন্থ সাহেব এর গায়ে লাগে, অতএব পুলিশ সে যাত্রায় তাকে কিছু করেনি। আর সেও বিপদ ঘনিয়ে আসছে বুঝতে পেরে গা ঢাকা দেয়। 50 দিন ধরে কয়েক হাজার প্যারামিলিটারি এবং পাঞ্জাব পুলিশ পাঞ্জাবের একেবারে তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত ওই গুরদাসপুরের রোডে বলে একটা গ্রামের একটা গুরুদ্বার থেকে অমৃতপাল সিংকে অ্যারেস্ট করে এবং কোনো ঝুঁকি না নিয়ে পরের দিনই তাকে আসামের ডিব্রুগড় জেলে পাঠিয়ে দেয়। অমৃতপাল সিংয়ের বেশ কয়েকজন সঙ্গীও ওই ডিব্রুগড় জেলেই আছে। দেখুন, অমৃতপাল সিং সম্পর্কে পাঞ্জাব পুলিশের যে আচরণ, সেই আচরণের একটা প্রেক্ষাপট আছে। তাকে অ্যারেস্ট করে পাঞ্জাবের কোনো জেলে রেখে দিলে সমস্যা বাড়তে পারে, এই ধারণাটা স্বাভাবিক। অতএব তাকে এমন একটা জায়গায় চালান করে দাও যেখানে
তার কোনো রকম লম্ফজম্প কাজ করবে না। প্রথমে ঠিক হয়েছিল তার 1 বছরের মেয়াদ, 1 বছর পরে জামিনের জন্য সে আবেদন করতে পারে। কিন্তু গুরদাস সিং মানের সরকার তারা আরও 1 বছর তাকে ডিটেনশনে রাখতে চায়। অবশ্য ডিটেনশনে রাখতে চাওয়ার অর্থ এই নয় যে এবার জামিনের আবেদন অমৃতপাল করতে পারবে না। 1 বছরের সময়সীমা কেটে গেলে ইউএপিএতেও একজন বন্দী আইন মাফিক জামিনের আবেদন করতে পারে। এর আগে রশিদ এবং অমৃতপাল দুজনেই বারে বারে আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ হয়নি। এবার একটা অত্যন্ত লিমিটেড অ্যাপিল নিয়ে এরা দুজনে আদালতের শরণাপন্ন হবেন। খুব সম্ভবত 22 তারিখে জানা যাবে যে 24 অথবা 25-এ এই 2 চরিত্রকে আমরা লোকসভায় শপথ বাক্য পাঠ করতে দেখব কিনা। পরিশেষে একটা আমার কথা বলি, আমি এটা আমার ইতিহাসের ছাত্র হিসেবে এবং দীর্ঘদিন ধরে পাঞ্জাব, কাশ্মীর, শ্রীলঙ্কা ইত্যাদি কভার করার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলতে পারি, if you want to create a martyr, throw him into jail and keep him under detention without any trial for as long as you want. কিন্তু আমাদের রাষ্ট্রের যে নিপীড়ন যন্ত্রগুলি আছে তারা ভুলে যায় আজ না হয় কাল, না হয় পরশু সে বেরোবেই বেরোবে। যে 2টি চরিত্র তাদের নিজেদের কেন্দ্র থেকে ভোটে কার্যত প্রচার করতে না পেরে এত ভোটে জয়ী হয়, তাদের পিছনে তো কিছুটা হলেও জনভিত্তি আছে। অতএব the state's policy should be both carrot and stick. Only stick may not yield the desired result. ভালো থাকবেন, নমস্কার।